তাহলে আজকে আমাদের আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 186 ধারা থেকে 193 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। দেখি 186 ধারা যেটা বলা আছে, এখতিয়ার সীমানার বাইরে যদি কোনো অপরাধ সংগঠন করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি যে স্থানীয় এলাকার মধ্যে বসবাস করে সেই স্থানীয় এলাকার বাইরে যে কোনো অপরাধ করে আসছে, বা বাংলাদেশের বাইরেও কোনো অপরাধ করতে পারে সীমানার বাইরে, বা তার জেলার বাইরে যেও যদি কোনো অপরাধ করে, তাহলে এখানে 186 ধারায় বলছে যে ওই স্থানীয়, অর্থাৎ সে যেখানে বসবাস করে ওই স্থানীয় আদালত তার এখতিয়ারধীন ব্যক্তি অপরাধীদের যেভাবে বিচার কার্যক্রম করে ঠিক একইভাবেই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করবে এবং ওই ব্যক্তিকে নিজ স্থানীয় এলাকা মনে করিয়া তার বিরুদ্ধে সমন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিবেন। অর্থাৎ সে এখতিয়ারের বাইরেও যদি কোনো অপরাধ করে তাহলে কি হবে, যে এই যে সে যে এখতিয়ারধীন এলাকায় বসবাস করে সেই এখতিয়ারধীন আদালত তাকে গ্রেপ্তার করিয়া কোথায়, ওই যে যে এলাকায় সে অপরাধ সংগঠন করেছে সেই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। এটা বলা আছে 186 ধারায়। 187 ধারায় বলছে যে এই যে এর বিরুদ্ধে 86 ধারায় কি বললো, যে তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত সমন ওয়ারেন্ট এইগুলো দিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিবে আছে 186 ধারায়। আর 187 ধারায় বলছে যে যাকে নির্দেশ দেওয়া হলো সেই অফিসার তাকে গ্রেপ্তার বা সেই আদালত তাকে গ্রেপ্তার করিয়া তাকে ওই স্থানীয় আদালতে প্রেরণ করবেন। এই হচ্ছে 186 আর 87 ধারা। একটা আছে আদেশ দিল আর একটা আছে গ্রেপ্তার করে প্রেরণ করলো। 188 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, যেটা আমরা অতিরাষ্ট্রিক অপরাধের কথা বলছি। আপনারা হয়তো শুনছেন কিনা, সব আইনে কিন্তু বর্তমানে অতিরাষ্ট্রিক একটা অপরাধের কথা বলা হয়। দণ্ডবিধি আইনেও আছে, ফৌজদারি কার্যবিধি আইনে আছে, মানব পাচার আইনে আছে, তারপরে আপনার নাম যেন কি সাইবার সুরক্ষা অধ্যাদেশও আছে। অতিরাষ্ট্রিক অপরাধ, অতিরাষ্ট্রিক শব্দটা হচ্ছে দুই দেশ মিলে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, এই অপরাধটা জাহাজপথ হইতে পারে অথবা আকাশপথ হইতে পারে বা এখতিয়ার সীমানার বাইরেও হইতে পারে। এরূপ যদি কোনো অপরাধ সংগঠিত করে, অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে আছে, বিদেশে কোনো একটা অপরাধ করছে, অপরাধ করে বাংলাদেশে চলে আসছে, তার বিচার কার্যক্রমে বাংলাদেশে করা যাবে। এটাই হচ্ছে মূলত আলোচনা 188 ধারা। তাহলে যদি আসে যে ফৌজদারি কার্যবিধি আইনে অতিরাষ্ট্রিক অপরাধের বিচার কার্যক্রম কোন ধারা মতে করা যায়, তাহলে আমরা কি বলবো 188 ধারা মোতাবেক। এখন মনে করেন রহিম নামক একজন ব্যক্তি, সে মালয়েশিয়ায় থাকে, সে মালয়েশিয়ায় একটা হত্যা করে আসছে, হত্যা করে সে চলে আসছে বাংলাদেশে। এখন সে বাংলাদেশে আসার পরে বা বাংলাদেশে আসতেছে, এখন এই ব্যক্তিকে কোন আদালতের এখতিয়ারধীন গ্রেপ্তার করবে বা কে তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে বা কোন আদালতে তার বিচার হবে, এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে আমাদের 188 ধারায়। তাহলে এখানে মূলত বলছে যে সে যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, সে জলপথেও করতে পারে আকাশপথেও করতে পারে, তাহলে ওই আসামি যখন বাংলাদেশে আসবে তখন সে যে সীমানায় প্রথম পা রাখবে, অর্থাৎ ও যদি প্লেনে আসে, সে যদি আসে ঢাকা ল্যান্ড করে, তাহলে ঢাকা এয়ারপোর্টের যদি কোনো পুলিশ তাকে গ্রেপ্তার করে তাহলে তার বিচার এই এয়ারপোর্ট এলাকার যে আদালত আছে সেই এখতিয়ারধীন আদালতে তার বিচার হবে। যদি সে চিটাগাং এসে ল্যান্ড করে, অর্থাৎ সমুদ্র পথে এসে চিটাগাং এসে যদি তাকে বিদেশের থেকে চিটাগাংয়ের পথে এসে সেই করলো ল্যান্ড করলো, তাহলে চিটাগাংয়ে যে
থানা তাকে গ্রেপ্তার করবে, ওই এখতিয়ার দিন আদালতে তার বিচার হবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে ওই ব্যক্তি বাংলাদেশে যে পথেই আসুক, অর্থাৎ সে ভারতে অপরাধ করে যদি সে যশোর জেলার ভিতর দিয়ে আসে বেনাপোলে, যদি বেনাপোলে তাকে গ্রেপ্তার করে, তাহলে বেনাপোলের এখতিয়ারধীন যে আদালত আছে ওই আদালতেই তার বিচার কার্যক্রম হবে। এটা বলা আছে 188 দ্বারা। তবে এই বিচার কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই সরকারের অনুমতি সাপেক্ষে করতে হবে। তাহলে আমরা 188 দ্বারায় কি বললাম, যে অতিরাষ্ট্রিক অপরাধ, অর্থাৎ বাংলাদেশের বাইরে কোনো একটা অপরাধ করে যে ব্যক্তি বাংলাদেশে আসবে, সে বাংলাদেশের যে সীমানায় সে থাকবে ওই সীমানার এখতিয়ারধীন আদালত তার বিচার কার্যক্রম করতে পারবে, এবং তার বিচার কার্যক্রম করতে হলে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। এটা বলা আছে আমাদের 188 ধারার আলোচনা। এই ধারাটা কিন্তু 87টা আর 88টা, 88টা হচ্ছে অতিরাষ্ট্রিক অপরাধ, অর্থাৎ বিদেশে কোনো অপরাধ করে আসলে তার বিচার কোথায় হবে সেটা বলছে হচ্ছে আমাদের 188 দ্বারা। আর 187 দ্বারা বলছে যে স্থানীয় সীমানার বাইরে, অর্থাৎ আপনি আছেন, আপনার বাড়ি টাঙ্গাইল, আপনি টাঙ্গাইল থাকেন, কিন্তু আপনি অপরাধ করছেন কোথায়, আপনি দেখা গেছে অপরাধ করছেন সিরাজগঞ্জ এলাকায়, অর্থাৎ আপনার স্থানীয় সীমানার বাইরে যে অপরাধ করছেন, তখন ওই স্থানীয় সীমানা যদি আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি করার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আপনার স্থানীয় এলাকায় দেয় 86 ধারা মোতাবেক, তাহলে এই আদালত নিজের যেভাবে বিচার কার্যক্রম বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছে, ঠিক একইভাবেই আপনাকে গ্রেপ্তার করার জন্য ওই পুলিশ অফিসার, আপনি যে এলাকায় থাকেন সেই পুলিশ অফিসারকে নির্দেশ দিবে। আর এই পুলিশ অফিসার 87 ধারা মোতাবেক তাকে গ্রেপ্তার করিয়া তার ওই যে স্থানীয় যে আদালত আছে ওই আদালতের কাছে প্রেরণ করতে পারেন, অথবা যে আদালতে তার মামলা হয়েছে ওই সংশ্লিষ্ট আদালতও প্রেরণ করতে পারেন। এটা বলা আছে 187 ধারায়। আর 188 ধারা যেটা পড়াইছি, বলেন। আমি 186-তে যেটা বলতে সেটা গ্রেফতার করে স্থানীয় ওই থানায় পাঠানোটাকে বলা হচ্ছে 87। এটাই মানে গ্রেফতারের ক্ষমতাটা হলো 87, গ্রেফতারের ক্ষমতা হলো 87-তে। 86 হচ্ছে কোথায় কোথায়, আগে 86টা বলেছেন, আপনার এখতিয়ার সীমানার বাইরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, অর্থাৎ আপনি যে আদালতে আছেন ওই আদালতের বাইরে যদি কোনো অপরাধ আপনি সংগঠন করছেন, এই বিষয়টা এই আপনার এখতিয়ারধীন আদালত অনুসন্ধান করবে। অনুসন্ধান করে দেখলো যে হ্যাঁ আপনি অপরাধ সংগঠন করে আসছেন, তখন আপনাকে গ্রেপ্তার করার জন্য এই আদালত কি করবে, আপনার বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে। এই গ্রেপ্তার, এটা হলো 86 ধারার কথা। 86 ধারা অনুসন্ধান করলো প্লাস গ্রেপ্তারি পরোয়ানা এবং সমন ইস্যু করলো যে আপনাকে ওই সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য। এখন আপনি হলেন না, তখন এই যে 87 ধারা মোতাবেক আপনাকে গ্রেপ্তার করিয়া ওই সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। এটা হচ্ছে 87 আর 86 মধ্যে ব্যবধান। এবার কি বুঝতে পারছেন? আর 88 ধারা বলছে অতিরাষ্ট্রিক, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি আপনি কোনো অপরাধ করেন, সেই অপরাধের বিচার হওয়ার আগে আপনি কি করছেন, ওই দেশ থেকে বাংলাদেশে চলে আসছেন। এখন বাংলাদেশ কি বলছে, যে আপনি বিদেশেও যদি কোনো অপরাধ করেন তার বিচার বাংলাদেশে করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তার বিচার বাংলাদেশের কোথায় করবেন। আমরা তো বারবার করে আসতেছি যে যে এলাকায় অপরাধ সংগঠন হয়েছে সেই এলাকায় বিচার হবে, কিন্তু 88 ধারা বলছে যে ওই ব্যক্তিকে যেখান থেকে গ্রেপ্তার করা হবে ওই এখতিয়ারধীন আদালতে আপনি বিচার করতে পারবেন। এখন আপনি বিদেশে অপরাধ করে এসে নড়াইল জেলায় লুকিয়ে আছেন, আপনার নড়াইল জেলা যদি গ্রেপ্তার করে তাহলে আপনার নড়াইল জেলার এখতিয়ারধীন আদালতে আপনার বিচার হবে। বা আপনি যখন আসছেন, আসার পথে আপনি কোথায় ল্যান্ড করলেন, আপনি ঢাকা এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টের থেকে যদি আপনার ঢাকা এয়ারপোর্টের পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে, তাহলে ঢাকা এয়ারপোর্টের যে
এখতিয়ারধীন আদালত আছে, ওই আদালতে আপনার বিচার হবে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপনার বিচার হবে। যদি আপনি চিটাগাং যে ঢাকা আসলে আমি এই পথে আসলে ধরা খেয়ে যাব, আমি তো কি পথে, আপনি জলজ পথে আসলেন সমুদ্র জাহাজে, আসার পরে আপনি চিটাগাং ল্যান্ড করলেন, চিটাগাং থেকে যদি আপনি গ্রেপ্তার হন তাহলে ওই এখতিয়ারধীন আদালতে আপনার বিচার হবে। এটা বলছে হচ্ছে আমাদের 188 ধারায়। অর্থাৎ আপনি বিদেশে অপরাধ করে আসার পরে আপনি যে এখতিয়ারধীন আদালতের এলাকায় গ্রেপ্তার হবেন বা আপনাকে পাওয়া যাবে, সেই এখতিয়ারধীন আদালতেই আপনার বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে। তবে এখানে একটা কথা বলছে যে এই বিচার কাজ পরিচালনা করতে হলে অবশ্যই সরকারের অনুমতি সাপেক্ষে করতে হবে। এবার কি বুঝতে পারছেন নাজমুল সাহেব? 86, 87, 88, জি স্যার, থ্যাংক ইউ। 79 ধারায় যেটা বলছে যে এই যে আপনি বাংলাদেশে মনে করেন নড়াইল জেলা এলাকায় ওই অপরাধীকে বিদেশে যে অপরাধ করে, হ্যাঁ 89, হ্যাঁ 89 ধারায় যেটা বলছে যে 88 ধারা মোতাবেক যে ব্যক্তিকে গ্রেপ্তার করে নড়াইল জেলা আদালতে আমরা দিয়ে দিলাম, এখন এই নড়াইল জেলার আদালত তার বিচার কার্যক্রম কিভাবে করবে, তার সাক্ষ্য প্রমাণ এগুলো কোথায় পাবে? একটা বিচার করতে হলে তো এগুলো প্রয়োজন। বিষয়টা এরকম না, এখন তাকে গ্রেপ্তার করে নড়াইল জেলায় দিলে না, নড়াইল জেলা তার কিভাবে ধরে কি তাকে রায় দিয়ে দিবে না? এখন এই 89 ধারায় যেটা বলছে যে ওই যে সে যে এখতিয়ারধীন আদালতের বরাবর অপরাধ সংগঠন করে আসছে, ওই আদালত তো তার একটা অনুসন্ধান তদন্ত সাক্ষ্য গ্রহণ করছে। এই অনুসন্ধান তদন্ত সাক্ষ্যর নকল কপি ওই আদালত থেকে এনে কমিশন মাধ্যমে এনে এটা কি করবে, এই এখতিয়ারধীন আদালত ওই অনুসারে তার বিচার কার্যক্রম পরিচালনা করবে। এটা বলা আছে 189 ধারা। তাহলে বিচার কার্যক্রম করতে হলে কি করতে হবে? ওই যে বিদেশে এখতিয়ারধীন আদালতে যেখানে অপরাধ সংগঠন করছে, ওই আদালতের বিরুদ্ধে যে ব্যবস্থা, অর্থাৎ অনুসন্ধান, তল্লাশি, তারপরে সাক্ষ্য প্রমাণ, যা একটা মামলার প্রসেসিং যেগুলো যা করার দরকার তারা করছে, তারই একটা নকল এই বাংলাদেশে কমিশনের মাধ্যমে এনে সেটাকে আবার এই আদালতে দিয়ে আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা বলছে 189 ধারা। 189 ধারা বলছে, 189 ধারা আছে 88, যে 88 ধারায় যাকে গ্রেপ্তার করা হলো তার বিচার কার্য 89 ধারা হবে এই পদ্ধতিতে, সেটা বলা আছে। এবার হচ্ছে 190 ধারা, নালিশি মামলা। 190 ধারা হচ্ছে নালিশি মামলা, অর্থাৎ আমরা থানায় যে মামলাগুলো নিই না, সেই মামলাগুলো যখন ম্যাজিস্ট্রেটের নিকট করা হয় সেটাকে কিন্তু নালিশি মামলা বলে। এটা হচ্ছে 190 ধারায়। এই 190 ধারার এই নালিশি মামলা কোন ধরনের ম্যাজিস্ট্রেট নিতে পারে, প্রথমে সেই কথা বলা আছে। এখানে বলা আছে মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলার জন্য মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তিনটা যদি কোনো ব্যক্তি সরাসরি যে আদালতে কোনো নালিশ করে তাহলে সে নালিশ গ্রহণ করবে। ওই যে আমরা বলি না যে থানায় যেটা যে এই মামলা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, আপনারা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে যান, তখন তারা ম্যাজিস্ট্রেট তখন তাদের নালিশ গ্রহণ করে যে মামলা নেয়। এই যে 190 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট মামলা নেয়, এটাই কিন্তু সেই 190 ধারা। তাহলে আমরা প্রথমে কি পেলাম যে কয় ধরনের ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এদের তিনটা কথা বলা আছে। সেটা বলা আছে যে কতি হচ্ছে যে কোনো ব্যক্তির নালিশির প্রেক্ষিতে, অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি যে যদি আদালতে নালিশ করে সেই প্রেক্ষিতে তিনি মামলা নেবেন, এই ধরনের ম্যাজিস্ট্রেট নেবেন। ক্ষতি বলা আছে যে পুলিশের রিপোর্টের ভিত্তিতেও এই যে 190 ধারা মোতাবেক মামলা নেবেন ম্যাজিস্ট্রেট। দেখবেন যে আমলের অযোগ্য মামলা, তখন পুলিশ একটা দেয়
তদন্ত করে একটা রিপোর্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। তখন এই যে পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট মামলা নেয়, সেটা হচ্ছে এই যে 190 ধারা। আর একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট অন্য কোনো মাধ্যমে জানতে পারে যদি কোনো মামলা নেন, সেটা হচ্ছে এই তাহলে এখানে কয় 190 ক্লোজ একে হচ্ছে কে কে মামলা নিতে পারবে এবং কোন ধরনের মামলা নিতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তাহলে আমরা 190 একের ক খ গ তিনটা বিষয়কে আমরা ক্লিয়ার। গটা শোনা যায় নাই। 190 ধারাটা আগে আমাদের বুঝতে হবে যে কোন কোন ম্যাজিস্ট্রেট এই যে মামলাগুলো গ্রহণ করতে পারে সেই কথা বলা আছে। প্রথমে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কয় ধরনের মামলা নিতে পারে, কয় ধরনের অভিযোগের ভিত্তিতে মামলা নিতে পারে? 3 ধরনের। প্রথম আছে কোনো ব্যক্তি সরাসরি এসে আদালতে নালিশ করলো যে স্যার আমার ঘর বাড়ি অমুক ভেঙে ফেলাইছে, আমি একটা মামলা করতে চাই, একটা পিটিশন দিল, সেটার উপর ভিত্তি করে এই ধরনের ম্যাজিস্ট্রেট কি করবে? মামলা গ্রহণে নেবে। এটা। আর একটা আছে পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা যে চার্জশিট দিই বা আমরা কোনো রিপোর্ট দাখিল করি, সেটার উপর ভিত্তি করেও ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিবে, এটা বলা আছে। আর একটা বলা আছে যে অন্য কোনো মাধ্যমে যদি ম্যাজিস্ট্রেট জানতে পারে যে এখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, সেই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মামলা নিতে পারেন। এই 3 পদ্ধতিতে। এবার কি বুঝতে পারছেন? জি। অর্থাৎ অন্য কোনো ব্যক্তি জানালো যে স্যার এখানে এই ধরনের, সে ব্যক্তি সরাসরি কিন্তু আদালতে গড় যেটা বিষয়টা আপনার মনে একটু ক্লিয়ার না, আমি এটাকে আবার একটু ক্লিয়ার করি যে আদালত কোনো এক ব্যক্তি তো যে প্রথমে বলছে যে সরাসরি যে মামলা করলো সেটা নিল, ক্ষতি বললো পুলিশ রিপোর্ট দিল সেটার উপরে ভিত্তি করলো। আর গতি যেটা বলা আছে যে আদালতে কেউ জানালো যে স্যার এখানে একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু সে সরাসরি মামলা করলো না, তখন আদালত সন্দেহ হলো কাউকে তদন্ত অনুসন্ধান দিয়েও অপরাধ আমলে নিতে পারে বা ওনার কথার উপরে ভিত্তি করেও অপরাধ আমলে নিতে পারেন। এটা হচ্ছে গড় আলোচনা। স্বইচ্ছায়, আদালতের স্বইচ্ছায়, সৎ ইচ্ছা। জি। এখানে আপনার সরাসরি কারোর অভিযোগের প্রেক্ষিতে না। যেমন আমরা যে 157 একটা পড়ছিলাম যে ওই যে কি প্লেন পেপার এজার যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বেচ্ছায় নিজে ঘটনাস্থলে যে নিজে কি করতে পারেন? এজার গ্রহণ করতে পারেন। এখানেও ওই যে আদালত স্বেচ্ছায় মামলা নিতে পারেন, কারোর অভিযোগ করে, সরাসরি অভিযোগ করে নেয় কিন্তু সংবাদ দিচ্ছে যে স্যার আমি দেখে আসলাম ওই যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সে বাদীও না সাক্ষীও না, সে বলে চলে গেছে। তখন আদালত এটাকে অনুসন্ধান করে বা সন্দেহের ভিত্তিতে হোক, যে ভিত্তিতে হোক, তিনি এই মামলাটা নিতে পারেন। এটা বলা আছে আপনার এই যে 190 ক্লোজ 1-এ। 190 ক্লোজ 2-এ আবার এখানে বলা আছে কয়েকটা কথা। সেটা হচ্ছে যে এই যে 1-এর ক আর খ যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে প্রথম শ্রেণীর, দ্বিতীয় কথাগুলো হচ্ছে যে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ইনরা এই অপরাধগুলো আমলে নেবেন। আর গতি যে সন্দেহের ক্ষেত্রে যেটা বা আপনার সংবাদের ভিত্তিতে যে মামলাটা নিয়ে আলো, এই ধরনের মামলা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নিতে পারবেন, এটা বলা আছে। কিন্তু দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের যে প্রথম কর যে মামলাগুলো, এগুলো নিতে পারবেন না, এটা বলা আছে 190 ক্লোজ 3-এ। তাহলে 190 ক্লোজ 1-এ হচ্ছে যে এই 4 ধরনের ম্যাজিস্ট্রেট এই 3 ধরনের অপরাধ আমলে নিতে পারবেন। আবার 2-এ এসে বলছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা কি করতে পারবে? এই যে কয় ধরনের মামলা নিতে পারবে। আর 3-এ এসে বলছে যে গ শ্রেণীর মামলা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নিতে পারবে, তবে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কোনো মামলা গ্রহণ করতে পারবেন না।
এটা ছিল হচ্ছে আমাদের 190 ধারা আলোচনা। 192 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে যে মামলার আসামি আবেদন করলে আদালত হস্তান্তর করতে পারেন আবেদনের প্রেক্ষিতে। যে আপনি মনে করেন যে আপনি আসামি, আপনার কাছে মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট একতরফা, হ্যাঁ বলেন 191 নাকি? 191, হ্যাঁ না এটা হচ্ছে 192 যে মামলা হস্তান্তর। 91 কি তাহলে? 191 কি পড়াইলাম এত সময়? তাহলে 191 কি হচ্ছে আবেদন ক্রমে মামলা হস্তান্তর, এটাই তো পড়াচ্ছি। 92 না 91। হ্যাঁ হ্যাঁ 191 হচ্ছে আসামি যদি চায়, তিনি যে আদালতে তার মামলা আছে, মনে করেন যে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা আছে, তিনি চাচ্ছেন যে এই ম্যাজিস্ট্রেট মনে হয় আমার সাথে পার্সিয়ালিটি করতে আছে বা আমাদের পক্ষে কাজ করতেছে না, বাদীর পক্ষে কাজ করতেছে, আমাদের উচিত এই মামলা এই ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমরা দায়রা আদালতে নিতে চাই। তখন তারা যদি আবেদন করে, এই আবেদনের প্রেক্ষিতে তখন এই মামলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আসামির আবেদনের প্রেক্ষিতে, ঠিক আছে। আর 192 ধারা বলছে যে ম্যাজিস্ট্রেট চাইলে যে কোনো সময় তার অধীনস্থ কাউকে দিয়েও মামলা পরিচালনা করতে পারেন, অথবা তার ঊর্ধ্বতন কোনো আদালতে মামলা হস্তান্তর করতে পারেন। দেখবেন যে অটোমেটিকলি একটি গুরুত্বপূর্ণ মামলা হলে সেটা দেখা গেছে যে প্রথম ম্যাজিস্ট্রেট আদালতে থাকে, যখন আসামি হাজিরা দেওয়ার পরেই আদালত অর্থাৎ দায়রা আদালতে চলে যায় অটোমেটিকলি হস্তান্তর। এই হস্তান্তর হচ্ছে 192 ধারায়। বুঝতে পারছেন? হ্যালো, জি ক্লিয়ার। 192 ধারা আলোচনা কি বোঝা গেছে? জি স্যার, ম্যাজিস্ট্রেট চাইলে আদালত পরিবর্তন করতে পারে, এটা তো মেইন কথা। 91 ম্যাজিস্ট্রেট চাইলে আদালত পরিবর্তন করবে হচ্ছে 192 ধারা। আর 91 ধারা আছে আসামি চাইলে তারাই আদালত পরিবর্তন করতে পারবেন। এটা আবার কল দিল। একটা হচ্ছে আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। আর 193 দ্বারা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ করার ক্ষমতা। অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেট যে মামলাটা দায়রা আদালতে পাঠাইলো, সেটা দায়রা আদালত কিভাবে গ্রহণ করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ না বেশি একটা, তারপরেও আমরা একটু আলোচনা করে যাই। আমাদের 195 থেকে আবার গুরুত্বপূর্ণ 194 ধারা বাতিল আছে, অর্থাৎ দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। এখানে ম্যাজিস্ট্রেট আসামিকে এই যে ম্যাজিস্ট্রেট আসামিকে প্রেরণ না করে দায়রা আদালতে মূল এখতিয়ার আদালত হিসেবে অপরাধ আমলে নেবেন না। অর্থাৎ আসামিকে অবশ্যই এই দায়রা আদালতে মামলা হস্তান্তর করতে হলে আসামিকে হস্তান্তর করে পাঠাইতে হবে, না হলে দায়রা আদালত কিন্তু মামলা গ্রহণ করবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আবার 192 ধারায় যে অপরাধটা, অর্থাৎ 192 ধারায় যে ম্যাজিস্ট্রেট যে যাতে কি বলে মামলাটা দায়রা আদালতে পাঠাইলো, শুধু মামলার কাগজপাতি পাঠাইলে দায়রা আদালতে মামলা গ্রহণ করবে না, পাশাপাশি তাকে আসামিকেও প্রেরণ করতে হবে, তাহলে তারা এই মামলা গ্রহণ করবে। এটা বলা আছে 193 ধারায়। অর্থাৎ দেখবেন মামলা অন্য আদালতে প্রেরণ করলে
আসামিও প্রেরণ করতে হবে। প্রেরণ করতে হবে। ওই যখন দেখবেন যে যতদিন পর্যন্ত মামলার চার্জশিট দেওয়া হবে না, আসামি গ্রেপ্তার হবে না, ততদিন পর্যন্ত কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে এই বিচার কার্যক্রম পরিচালনা হয়। চার্জশিট দেওয়ার পর আসামি গ্রেপ্তার হলেই অটোমেটিকলি তখন বিচারাধীনের জন্য দায়রা আদালতে প্রেরণ করা হয়। গুরুত্বপূর্ণ মামলাগুলো, সব মামলা না কিন্তু ওরা। এই ছিল হচ্ছে আমাদের 193 ধারা পর্যন্ত আলোচনা। আমরা আবার একটু আলোচনা করি 186 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে স্থানীয় সীমানার বাইরে, স্থানীয় সীমানার বাইরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সে যে স্থানীয় সীমানায় আছে ওই এখতিয়ারধীন আদালত তার বিরুদ্ধে অনুসন্ধান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে। এটা বলা আছে 186 ধারায়। 187 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত কি করবে, তাকে গ্রেপ্তার করে ওই যে স্থানীয় এলাকায় সে অপরাধ করেছে সেখানে প্রেরণ করবে। এটা বলা আছে 187 ধারায়। 188 ধারায় যেটা বলা আছে অতিরাষ্ট্রিক অপরাধ, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে বাংলাদেশে আসে, তাহলে ওই ব্যক্তি বাংলাদেশে যে সীমানায় থাকবে ওই সীমানায় গ্রেপ্তার হলে সেই সীমানায় তার বিচার কার্যক্রম ওই এখতিয়ারধীন আদালতে হবে। এটা বলা আছে 188 ধারা। এবং এই বিচার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। 189 ধারা, যে এই যে 88 ধারা যে অপরাধের জন্য তার বিচার বাংলাদেশে করা হবে, তার এই যে সাক্ষ্য প্রমাণ, তারপরে তার এই যে মামলার কপি, এইগুলো ওই বিদেশে সে সংশ্লিষ্ট আদালতে কমিশনের মাধ্যমে আনতে হবে। এটা বলা হয়েছে 189 ধারায়। 190 ধারায় বলছে যে কোন কোন অপরাধগুলো কোন কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন। এখানে বলা আছে 190 ক্লোজ 1-এ যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট তিনি কি করতে পারবেন, এই যে 3 ধরনের অপরাধগুলো আমলে নেবেন। কোন 3 ধরনের? যে অপরাধগুলো সরাসরি যদি কোনো ব্যক্তি সরাসরি যে আদালতে নালিশ করে, কতি এই ধরনের অপরাধ। তারপর ক্ষতি বলছে পুলিশ রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ পুলিশ যে চার্জশিট দেয় সেই অপরাধগুলো আমলে নিতে পারেন। আর গতি বলছে যে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি কোনো অপরাধের সংবাদ পান বা সেই অপরাধগুলো আমলে নেবেন হচ্ছে এই গ ধারা মোতাবেক। 2-এ বলছে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি কোন অপরাধগুলো আমলে নেবেন, এই যে ক আর খ অপরাধগুলো আমলে নিতে পারবেন। আর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কোন অপরাধ আমলে নেবেন, এই যে গতি যে অপরাধগুলো বলা হয়েছে যে মামলা হবে সেটা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত আমলে নিতে পারবেন। এটা ছিল 190 ধারা। 191 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার ওই যে মেট্রোপলিটন মেট্রো কি বুঝলাম না, 190 প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, যে গতি যেটা তার 191 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে যে আসামি চাইলে তার আবেদনের প্রেক্ষিতে মামলা হস্তান্তর করতে পারবেন, অর্থাৎ তার উপরস্থ আদালতও দিতে পারেন বা নিম্ন আদালতও দিতে পারেন। এটা হচ্ছে 191 আসামির আবেদনের প্রেক্ষিতে। 192 যেটা বলা আছে যে ম্যাজিস্ট্রেট আদালত তার অধীনস্থ আদালত বা তার ঊর্ধ্বতন আদালতেও তিনি কি করবেন, মামলা হস্তান্তর করতে পারেন। একটা আছে আসামির আবেদনের প্রেক্ষিতে, আর একটা আছে ম্যাজিস্ট্রেটের সৎ ইচ্ছায় যেটাকে বলে, এটা হচ্ছে 92 বলা আছে। আর 93 যেটা বলছে যে দায়রা আদালত অপরাধ আমলে নিবেন, শুধু ওই যে মামলা ডকেট প্রেরণ করলে হবে না, পাশাপাশি আসামিকেও প্রেরণ করতে হবে। এটা বলা আছে 193 ধারা। এই ছিল আজকের আলোচনা। এখন এখানে যদি কারো কোনো জটিলতা